হ্যালো ভিউয়ার্স, আমাদের ক্র্যাশ যখন ডাক্তার বর সিজন 2তে আপনাদের স্বাগতম। যারা আমাদের এই গল্পের সিজন 1 মিস করেছেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে এই ভিডিওর সিজন 1টি দেখে আসবেন। না হলে সিজন 2 কিছুই বুঝতে পারবেন না। আর এই গল্পটা যদি মিস করে থাকেন তাহলে অনেক পস্তাবেন, কারণ এই গল্পটি অসাধারণ রোমান্টিক। তাই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওর লিঙ্কে ক্লিক করে এই ভিডিওর সিজন 1টি দেখে আসুন। তারপর এই সিজনটি কন্টিনিউ করুন। ধন্যবাদ সবাইকে। সারা সমুদ্রের পাশে একটা বড় পাথরের উপর বসে আছে। সমুদ্রের ঢেউ ছিটকে সারার গায়ে পড়ছে। সারার সেদিকে মাথা ব্যথা নেই। সারা কান্না করতে ব্যস্ত। আকাশ সমান কষ্ট আজ সব বাঁধ ভেঙে সারার চোখের পানি হয়ে বেরিয়ে আসছে। অতীত বড় নিষ্ঠুর, যে কোনো সময় সামনে এসে দাঁড়াতে পারে। সারা মাহিরের কথা রাখতেও ওর সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু সুখ নামের জিনিসটা সারার কাছে সে ধরা দিয়েও দেয় না। কিছুক্ষণ আগে সবে মিথিলার বিয়ে সম্পন্ন হয়েছে। যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। মাহির চিন্তা করছে আজকের রাতের মধ্যেই সারার অভিমান যে করেই হোক ভাঙতে হবে। কে জানতো হঠাৎ কোনো এক ঝড় এসে সব আবার এলোমেলো করে দিয়ে চলে যাবে। সারার একটা ফোন আসায় সারা ফোন নিয়ে বাগানে চলে আসে। সারা ফোনে কথা বলে পিছনে ঘুরতেই সারা কাউকে দেখে আঁতকে ওঠে। লোকটি ভয়ঙ্কর করে হেসে বলে ওঠে, জানেমান, কেমন আছো? আগের থেকেও তো সুন্দরী হয়ে গেছো। দেখতে অনেক হট লাগছে। এতদিন কোথায় লুকিয়েছিলে? তোমাকে কত জায়গায় যে খুঁজেছি। সারা অস্পষ্ট সুরে বলে ওঠে, রিয়ন, আরে মা, তুমি তোমার নামটা মনে রেখেছো। এখানে কি করছো তুমি? ভালো হয়েছে। এর মধ্যেই ওদের কাছে এসে রিয়ন বলে, রিয়া, তুই এসেছিস, ভালো হয়েছে। এই দেখ কে এখান। এই খারাপ মেয়েটার সাথে এখানে দাঁড়িয়ে কি কথা বলছো ভাইয়া? চলো এখান থেকে। মুখ সামলে কথা বলো রিয়া। তেজ তো এখনো কমেনি। এখনো কিসের তেজ তোমার? মাহির তো এখন আর তোমাকে ভালোবাসে না। ও এখন আমাকে ভালোবাসে। তোমাকে ছেড়ে দিয়ে আমাকে আপন করে নিয়েছে। জানো, তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সব কিছু হয়ে গেছে। এমনকি আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। তোমাকে বিয়েতে ইনভাইট করব, আসবে কিন্তু। সারা আর ওদের কথা সহ্য করতে পারেনি। এখান থেকে দৌড়ে চলে আসে। রিসোর্টের রিসেপশন থেকে একটা গাড়ির চাবি দিয়ে চলে যায় সারা সমুদ্রের পাড়ে। কেউ কারো ভালোবাসার মানুষের নামে এমন কিছু সহ্য করতে পারে না। সারা তো এখনও মাহিরকে নিজের থেকে বেশি ভালোবাসে, শুধু অভিমানের কারণে তা প্রকাশ করতে পারছে না। সারার মনে এখন একটাই প্রশ্ন, মাহির সারার কাছে কি ক্ষমা চাওয়ার অভিনয় করছে? আর মাহির কি এখনও ওকে ভালোবাসে? আর রিয়া সব কি বলছিল? বর্তমানে সারার চোখের পানি কোনোভাবেই বাদ মানছে না। শুধু রিয়ার কথাগুলো ওর কানে বাজছে। কিন্তু ওর মাহির তো এমন ছিল না। সারা ছিল মাহিরের জীবনের প্রথম নারী, নাকি রিয়া ওকে ভুল বুঝিয়েছে? সারা আর কিছুই ভাবতে পারছে না। সারা মাহিরের দুষ্টু ভালোবাসার মধ্যে কিভাবে রিয়া আর রিয়ন ফাটল ধরায় তা সারা আবার মনে করতে থাকে। অতীত সারা মাহিরের অসীম ভালোবাসা দেখেই সারাও মাহিরকে ভালোবেসে ফেলে। সারা মাহিরকে তার ভালোবাসার কথা বলবে বলে ওদের রুমে মোমবাতি আর ফুল দিয়ে সাজিয়ে মাহিরের পছন্দের শাড়ি পরে বসে থাকে সারা মাহিরের অপেক্ষায়। মাহির ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করলে মাহির বেশ চমকে যায়। সারার সাজ দেখে মাহিরের মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম। মাহির শুকনো ঢোক গেলে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বউ, রুমটা সাজানো কেন? আর তুমি এভাবে সাজছ কেন? সারা এক পা করে মাহিরের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে। মাহির সারা অবস্থা দেখে ওর কাঁপাকাঁপি শুরু করে দেয়। মাহির কাঁপা কণ্ঠে বলে, কি করছো বউ? সারা মাহিরের অবস্থা দেখে মুচকি হাসি দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি। মাহির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছে ওর ভালোবাসার মানুষের কাছ থেকে আস্থা পূরণ হয়েছে। তাও মাহিরের কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। তাই আবার সারাকে জিজ্ঞেস করছে, কি? আবার বলো।
সারা মুচকি হেসে মাহিরের গালে একটা চুমু দিয়ে আবার কানের কাছে মুখ নিয়ে বলে। ভালোবাসি প্রিয়। মাহির খুশিতে কি করবে ভেবে পায় না। সারাকে কোলে নিয়ে সমস্ত বাড়ি ঘুরতে থাকে। সারা অনেকবার বলেছে ওকে কোল থেকে নামিয়ে দিতে, কিন্তু কে শুনে কার কথা। সারার লজ্জায় মাথা কাটা যাচ্ছে শ্বশুর শাশুড়ি ননদের সামনে বরের কোলে করে ঘুরে বেড়াতে। মাহি তো সারাকে খেপানো শুরু করে দিয়েছে। সারা মাহিরের সাথে না পেরে লজ্জায় মাহিরকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে থাকে। মাহিরের মামুনি বাবাই ছেলে মেয়েদের খুনসুটি দেখে হাসতে হাসতে তাদের রুমে চলে যায়। মাহির সারাকে নিয়ে ছাদে চলে যায়। সারাকে দোলনায় বসিয়ে মাহির সারার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সারা আস্তে আস্তে মাহিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে। এখানে নিয়ে এলে যে, ডিনার করবে না? চলো ডিনার করে নিবে। মাহির সারার এক হাত দিয়ে হাতের মধ্যে নিয়ে একটা চুমু দিয়ে হাতটা বুকের সাথে চেপে ধরে বলে, পরে খাবো। তুমি বলতে পারো তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কোথায়? আমাদের বিয়ের সময় বোধ হয়। না, আরও 1 বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। কি? কিভাবে? বলছি, তোমাদের আগের কলেজে ইন্টারভিউ থাকাকালীন একটা অনুষ্ঠান হয়েছিল না? হ্যাঁ, মনে পড়েছে। আমি আর মিথিলা কালো রঙের শাড়ি পরেছিলাম, আর রাজু আমাদের সাথে মেস করে পাঞ্জাবি পরেছিল। কিন্তু তুমি এ কথা জানলে কি করে? তোমাদের কলেজের অনুষ্ঠানে 6 মাস আগে লেখাপড়া শেষ করে দেশে ফিরি। 1-2 মাস বন্ধুবান্ধব আড্ডা এসব নিয়েছিলাম। একদিন বাবাই বলে, আমার বয়স হয়েছে, এবার তুমি তোমার বিজনেস বুঝে নাও। আমি আর অমত করিনি। একদিন না একদিন তো আমাকে এসব সামলাতেই হবে। তাই বাবাই কথা রাখতেই মন দিয়ে বিজনেস শুরু করি। ব্যস্ত ওই দিন ভালোই কাটছিল। 4.5 মাসের মধ্যে দেশের প্রথম 5 জনের বিজনেসম্যানের মধ্যে আমি একজন হয়ে যাই। আমার এই সাফল্যে বাবাই খুব খুশি হয়। এর মধ্যে তোমাদের কলেজ থেকে বাবাইকে ইনভাইট করা হয় অনুষ্ঠানের জন্য। বাবাই কাজ করে যাওয়ায় বাবাই না গিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আমার কলেজ লাইফে এসব অনুষ্ঠানে কখনো অ্যাটেন্ড করিনি। আমার কাছে এগুলো বিরক্তিকর বিষয়। একরাশ বিরক্ত নিয়ে যাই অনুষ্ঠানে। যে যার মতো পারফরমেন্স করছে। আমার এসব ভালো লাগছিল না বলে নিজ মনে ফোন নিয়ে ব্যস্ত সময় পার করছি। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ আমার কানে এসে লাগে। মাথা তুলে তাকিয়ে দেখি স্টেজে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ছিল কালো শাড়ি। অসম্ভব সুন্দর লাগছিল মেয়েটাকে। চোখ সরানোই যাচ্ছিল না। বারবার চোখ ঘুরে ফিরে ওর উপরেই পড়তো। মেয়েটা খুব সুন্দর গান গাইছিল। জানো, গানটা এখনও আমার কানে বাজে। বলতে গেলে আমি ওই মেয়েটাকে দেখে ক্র্যাশ খাই। ওই ছিল আমার জীবনের প্রথম ক্র্যাশ। ওই দিনের মতো অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে আসি। গানটা শুনে আমার মনটা খুব ভালো লাগছিল। না চাইতেও ওই মেয়েটার মুখ বারবার ভেসে ওঠে। নিজের কেমন যেন পাগল পাগল মনে হতো। অনেক কষ্টে নিজেকে 2 দিন সামলে রাখি। পরের দিন নিজের সাথে আর না পেরে কলেজে যাই লুকিয়ে আমার ক্র্যাশকে এক নজর দেখার জন্য। ওর হাসি মুখটা দেখে অফিসে চলে যাই। এরপর থেকে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে ওর হাসি মুখটা দেখে যাই। ওকে একদিন না দেখে অফিসে গেলে আমার কোনো কাজেই মন বসতো না। এভাবেই কিছু মাস কেটে যায়। তখনও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদিন আমি কলেজে গিয়ে ওকে পাই না। মনে করেছি কোনো কারণে আজ কলেজে আসেনি। কিন্তু এভাবে 7 দিন চলে যায়, ওর খবর পাই না। ওর যে 2 বন্ধু ছিল, ওদের কোনোই খোঁজ নেই। আমি আমার লোক লাগিয়ে দিয়েছি ওদের খোঁজার জন্য, কিন্তু ওদের কোনোভাবেই পাচ্ছিলাম না। আমার তখন পাগল পাগল অবস্থা। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছি। ততদিনে আমি বুঝে গেছি আমি আমার ক্র্যাশকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। বাবাই আর মামুনি এই পরিবর্তন দেখে বেশ চিন্তিত হয়ে যায়। তারা আমার কাছে জিজ্ঞেস করলে আমি প্রথম থেকেই সব বলে দেই। বাবাই বলে আর 2-1 দিন দেখতে, এর মধ্যে ওর খবর না পেলে বাবাই খোঁজার চেষ্টা করবে। মামুনি আর বাবাই আমাকে অনেক বোঝায় ওর কিছুই হয়নি, তবু আমার মন যে মানতে চায় না। ওই দিন দুপুরে আমার লোকেরা খবর পায় ওর বন্ধুদের নিয়ে গ্রামে গেছে। ফোনে সিগন্যাল না থাকায় ওকে ফোনে কেউ পায়নি। আমার লোকেরা আরও বলে ওরা কাল সকালেই ঢাকায় চলে আসবে। আমার কাছে তখন এক এক সেকেন্ড এক এক বছর মনে হলো। আমি আরও দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে যাই
ওকে এক নজর দেখার জন্য। শেষ বিকালে আমি গিয়ে পৌঁছাই ওদের গ্রামে। গিয়ে দেখি আমার নাওয়া খাওয়া ঘুম সব কেড়ে নিলে ম্যাডাম দুই বন্ধুর সাথে ঝগড়া করছে কার গাছ থেকে আম চুরি করে এনে। সূর্য অস্ত গেলে পাখিরা ব্যস্ত হয়ে পড়ে নিজ গৃহে ফেরার জন্য। ওরাও ঠিক তেমনই সূর্য অস্ত যাবার পর নিজ গৃহে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে। আমি বিষণ্ণ মন নিয়ে ওর বাড়ির দিকে সামনে দাঁড়িয়ে থাকি আর এক নজর দেখার আশায়। কিন্তু সে রাতে ভাগ্য আমার সাথ দেয়নি। রাত ৯টা। বাড়িতে ফিরে সোজা বাবাই মামুনিকে বলে দেই আমি আমার ক্র্যাশকে বিয়ে করতে চাই যে কোনো মূল্যে। বাবাইয়ের মামুনি অমত করেনি। আমি আমার ক্র্যাশের সব ডিটেলস বাবাইকে দিয়ে দেই। ঘটনাচক্রে আমার ক্র্যাশের বাবা আমার বাবাই অনেক পুরনো বিজনেস পার্টনার। বাবাই আঙ্কেলকে আমার ব্যাপারে সব বলে, কিন্তু তিনি তার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি না। আমি আঙ্কেলকে অনেক বোঝানোর পর তিনি রাজি হয়। তিনি আমাকে শর্ত দেন বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত আমার ক্র্যাশের সাথে কোনো যোগাযোগ করতে পারবো না। আমি তার শর্ত মেনে নেই, কিন্তু প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে ওর হাসি মুখটা একবার দেখতাম। আমার ক্র্যাশের অজান্তেই আমরা দুজন লোক ওকে ফলো করত। ও কোনো সমস্যায় পড়লে বা কেউ ডিস্টার্ব, ওর অজান্তেই আমি সমস্যার সমাধান করে দিতাম। ওকে দূর থেকে খুব ইচ্ছে করতো ওকে বুকে জড়িয়ে ধরে আমার মনের কথা খুলে বলি, কিন্তু আমি যে ওর বাবার কাছে অদাবদ্ধ ছিলাম। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে ওর পরীক্ষা শেষ হয়ে যায়। বিয়ের দিন ঠিক করা হয়। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমার ক্র্যাশের সাথে আমার বিয়ে হয়। আমার ভালোবাসা মানুষকে নিজের করে পেয়ে খুশি মনে বাসার ঘরে যাই। গিয়ে দেখি ও কান্না করছে। মনে এক অজানা ভয় বাসা বাঁধে। ওকে বিয়েতে রাজি ছিল না, নাকি ওর ভালোবাসার মানুষ আছে? আমার সব ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে বলে ও লেখাপড়া করতে চেয়েছিল, ও একজন বড় ডাক্তার হতে চেয়েছিল। ওর কথা শুনে মুখে এক চিলটি হাসি ফুটে ওঠে। আমিও সিদ্ধান্ত নেই ওর ইচ্ছে আমি পূরণ করব। আমার ক্র্যাশ ডাক্তার বউ বলে কথা। সারা চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি মাহিরের গালে আছড়ে পড়ে। মায়ের হন্তদন্ত হয়ে সারার কোল থেকে উঠে সারা চোখ মুছে ওকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে বউ, তুমি কান্না করছো কেন? সারা কোনো কথা বলছে না, মায়েরকে জড়িয়ে ধরে কান্না করে দিচ্ছে। ও বউ, তুমি আমার কথা শুনে কষ্ট পেয়েছো? সরি বউ, আর কখনো বলবো না। প্লিজ কান্না করো না। আমি এর জন্য কান্না করছি না। তাহলে? তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি কিনা এতদিন না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। পাগলি বউ আমার, তুমি জানতেই না এসব কথা। এবার কান্না থামাও। হুম। জানো বউ, আমি আজ খুব খুশি। আমার ক্র্যাশ ডাক্তার বউ নিজে বলেছে ও আমাকে ভালোবাসে। আজ আমি খুব খুশি, খুব। আচ্ছা পাগল, চলো ডিনার করে নিবে, তারপর না হয় আবার গল্প করব। তুমি আমাকে খাইয়ে দিবে? আচ্ছা চলো, দিব খাইয়ে। মাহির সারার ভালোবাসার দিনগুলো ভালোই চলছিল। ছুটির দিনে মাহির বাড়িতে থাকলে সারাকে সারাদিন বিরক্ত করা, সারাকে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেওয়া, সারাকে মাঝরাতে ঘুম থেকে তুলে লং ড্রাইভে চলে যাওয়া, সারা কলেজে পৌঁছে দেওয়া, নিয়ে আসা। সারার মাঝে মধ্যে মায়েরকে ফোন করে কলেজে ডাকে। মায়ের কখনো কখনো মিটিং সেরে সারার কাছে চলে আসে। সারা নিজের সবটা দিয়ে মাহিরকে ভালোবাসে, আর মাহির নিজের ভালোবাসা দিয়ে সারাকে আগলে রেখেছে। কিন্তু ওদের ভালোবাসায় কারো নজর লেগে যায়। ওদের জীবনের কালো অধ্যায় হয়ে আসে রিয়া আর রিয়ন। ওরা মাহিরের খালাতো ভাই বোন। রিয়া সেই কলেজ লাইফ থেকে দাবি করে ও মাহিরকে ভালোবাসে। কয়েকবার প্রপোজ করে মাহিরকে, কিন্তু মাহির ওকে সবসময় নিজের ছোট বোনের মতো দেখছে। হঠাৎ করে প্রেমিকা, তা কখনোই সম্ভব নয়। তাই মাহির ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছে। আর রিয়নের পরিচয় দিতে হলে এক কথায় বলতে হয় ও মেয়েদের জীবন নিয়ে খেলা করে। ওদের মাকে এই বিষয়ে কেউ কিছু বললে গেলে তিনি বলেন এখনকার যুগ, এসব কমন ব্যাপার, এ নিয়ে মাথা ঘামানোর কিছু হয়নি। খানবাড়ির হল রুমে বসে গল্প করছে এরা তিনজন মামুনির সাথে। মাহি এদেরকে দুই চোখে দেখতে পারে না। কাল রাতে মাহির সারাকে
রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসিয়ে রেখেছিল। আর 2 মাস সারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা। সকালে নামাজ পড়ে সারা রুম থেকে বেরিয়ে যেতে চাইলে মাহির সারাকে জোর করে নিয়ে শুয়ে পড়ে। সারা জানে এখন মাহিরকে হাজার বকলেও মাহির ওকে ছাড়বে না। তাই সারা চুপ করে সময়টা উপভোগ করতে থাকে। মাহিরের বুকে মাথা রেখে ধুক ধুক শব্দ শুনতে থাকে। এই শব্দের সাথে খুব করে পরিচিত। বেলা 8টার সারা মাহিরকে ডেকে তুলে দুজনে ফ্রেশ হয়ে একসাথে নিচে নামে। রিয়া মাহিরকে দেখে দৌড়ে জড়িয়ে ধরতে গেলে মাহির সারা কোমর টেনে নিয়ে জড়িয়ে ধরে। সারা এই ঘটনায় বেশ ঘাবড়ে যায়। মাহির মিটমিট করে হেসে যাচ্ছে। হেই রিয়া, মিট মাই ওয়াইফ সারা, সারা খান, আমার জান, আমার কলিজা, সব কিছু। রিয়া রাগ সপ্তমে উঠে যায়, তবুও রাগ সামলে মাহিরের সাথে হেসে হেসে কথা বলতে শুরু করে। তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে। এতক্ষণ রিয়ন সারার সৌন্দর্য দেখতে ব্যস্ত ছিল। ওর লাইফে সারার মতো কাউকে পায়নি। খুব খারাপ দৃষ্টিতেই সারার দিকে তাকিয়ে আছে। সারার শাড়ি ভেদ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সারার পেটের দিকে। মাহির সেদিকে খেয়াল করে মাথায় রক্ত উঠে যায়। মাহির সারাকে আচমকা সবার সামনে কোলে তুলে নেয়। সারা ভয় পেয়ে মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহিরের খালায় এ বিষয়ে কথা শুনতে ছাড়ে না। কি রে মাহির, সব কাণ্ডজ্ঞান কি হারিয়ে ফেলেছিস? বড়দের সামনে কি শুরু করেছিস? না খালা, তাহা কেন হবে? আমি আমার বউকে ভালোবাসি, এসব করি। এখানে তো কাণ্ডজ্ঞান হারানোর মতো কিছুই করিনি। তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। কি শুরু করেছো বড়দের সামনে? চুপ, আর একটাও কথা নয়। এখন আমার সাথে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার অফিসে তারা আছে। সারা মাহিরের ধমক খেয়ে চুপচাপ খেয়ে রেডি হয়ে নেয়। এর মধ্যে রিয়া অনেকবার মাহিরের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু পারেনি। সারা রাগ করে মাহিরের সাথে একটা কথা পর্যন্ত পারেনি। গাড়িতে দুজন চুপচাপ ছিল। মাহির নিজ ভাবনায় মগ্ন ছিল। রিয়ারা হঠাৎ করে কেন হলো এই নিয়ে। মাহির একটু নিরিবিলি জায়গায় দেখে গাড়ি থামিয়ে সারার হাত ধরে বলতে শুরু করে, বউ, আমার কথা মন দিয়ে শোনো। আমার যে খালা বাড়িতে এসেছে উনি মোটেও সুবিধার লোক নয়। উনি চায় ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু আমি রিয়াকে সব বোনের চোখে দেখেছি, এসব নিয়ে কখনো ভাবিনি। আর ওই ভাই রিয়ন ছেলেটা অসম্ভব খারাপ। এটুকু বয়সে ইতিমধ্যে অনেক মেয়ের জীবন নষ্ট করে ফেলেছে। তাই ওদের থেকে তোমাকে সাবধানে থাকতে হবে। ওদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আমি বাড়িতে না থাকলে তুমি মাহি অথবা মামনির সাথে থাকবে। ওদের থেকে যত পারো দূরে সরে থাকবে। সারা এতক্ষণে বুঝতে পারলো তখন মাহিরের ধমক দেওয়ার কারণ। সারা মনে মনে খুব খুশি। মাহির সারার কথা ভেবেই ওকে ধমক দিয়েছে। সারা কোনো কথা না বললে মাহির আবার বলে, আমি কি বলছি তুমি শুনতে পারছো? তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। মাহির আর কথা না বাড়িয়ে সারাকে কলেজে নামিয়ে মাহির অফিসে চলে যায়। দেখতে দেখতে সারার পরীক্ষা শেষ হয়ে যায়। এর মধ্যে রিয়া সারাকে অনেকভাবে মাহিরের নামে ভুল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সারা ওদের ফাঁদে পা দেয়নি। কিন্তু মাহির সারাকে ইদানিং ভুল বুঝতে শুরু করে, কিন্তু কী কারণে তা সারা জানে না। এর মধ্যে সারা নিজের মধ্যে নতুন অস্তিত্বের সন্ধান পায়। সারা মা হতে চলেছে। সারা কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় মিথিলাকে নিয়ে ওদের মেডিকেলে কিছু টেস্ট করার তখন এ খবর জানতে পারে। সেদিন সারা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করেছিল খুশি হয়ে। মিথিলা সারাকে বলে মাহিরকে এখনই ফোন করে বলতে, কিন্তু সারা বলে সামনের মাসে ওর জন্মদিন, তখন ওকে সারপ্রাইজ দেবে। মিথিলা আর কিছুই বলেনি। এর মধ্যে রাজার মিথিলা পরিবারের সবাইকে নিয়ে ওরা রাঙামাটি বেড়াতে চলে যায় কিছুদিনের জন্য। সারাদিকে একলা হয়ে পড়ে। ওরা সারাকে ওদের সাথে বেড়াতে যেতে বলেছিল, কিন্তু সারা রাজি হয়নি। সারা এখন শুধু দিন গুনছে মাহিরের জন্মদিনের। এদিকে মাহির সারাকে কিছুদিন যাবৎ ইগনোর করছে। সারা মনে মনে মাহিরের বিজনেসের কোনো সমস্যা হয়েছে তাই সারা আর জিজ্ঞেস করেনি। কিছুদিন পর সারা কলেজে কিছু কাজ পড়ে যায়। সারার আসতে রাত হয়ে যায়। সারা রাত 8টা নাগাদ বাড়িতে পৌঁছে বেশ অবাক হয়।
কারণ সারার মামা, পাপ্পা, মাহির মামুনি, মাহি, মাহিরের খালা, রিয়া সবাই হলরুমে বসে আছে বেশ গম্ভীর হয়ে। সারা হলরুমে আসতে না আসতেই সারার মামা এসে সারার গালে থাপ্পড় মারে সবার সামনে। সারা ছলছল চোখে ওর মামার দিকে তাকিয়ে আছে। সারার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলেনি, সেখানে ওর মামা সবার সামনে সারাকে মারলো। সারার মামা সেদিকে না তাকিয়ে বলতে শুরু করে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে? ছি, এসব বলতে আমার রুচিতে বাজছে। মাম্মা, কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। খবরদার, তোর এই মুখে আমাকে মাম্মা বলে ডাকবি না। আজ থেকে আমি জানবো আমার একটাই মেয়ে আছে। আজ থেকে তুই আমার কাছে মৃত। মাহির, দেখো না মাম্মা কি বলছে, তুমি মাম্মাকে বোঝাও না। মাহির কিছু ছবি আর একটা পেনড্রাইভ সারার মুখের উপরে ছুঁড়ে মেরে বলে, তোকে নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, এই তার প্রতিদান দিলি? আমি তোর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি, যার কারণে অন্যের সাথে বিছানায় পর্যন্ত চলে গেলি। কি হলো, চুপ করে আছিস কেন, বল? সারা একটা ছবি ফ্লোর থেকে তুলে দেখে রিয়ন আর সারার আপত্তিকর কিছু ছবি। সারা ছবি দেখে হতবাক হয়ে যায়। সারা চোখের পানি মুছে মায়ের কাছে গিয়ে বলে, মাহির, এসব কিছু মিথ্যা, আমি এমন কিছু করিনি, তুমি বিশ্বাস করো। তুই আমার কাছে আসিস না, আমি অপবিত্র হয়ে যাব। তুই একটা কলঙ্কিনী। তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মুখ যেন আমি আর কখনো না দেখি। মাহির সারাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরের বাড়ি খেতে সারার মাথায় কিছুটা জায়গা কেটে যায়। সারা মাথায় হাত দিয়ে রক্ত দেখে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে মায়ের সামনে গিয়ে বলে, নিজের ভালোবাসাকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করেছো, এই তোমার ভালোবাসা? আমি নিজের হয়ে আর একটা কথাও বলবো না। তুমি এই দিনটার জন্য খুব আফসোস করবে মাহির, খুব। মাহির কিছু না বলে মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে রাখে। সারা ওর মাম্মার সামনে গিয়ে বলে, তুমি যে তোমার মেয়েকে চিনো, কি করতে পারে আর কি পারে না সবই তুমি জানো। তুমি এই ছবিগুলো দেখে আমাকে নষ্ট মেয়ে নামে উপাধি দিলে। চিন্তা করো না, এই নষ্ট মেয়ের জন্য তোমাদের মান সম্মানের কোনো ক্ষতি হবে না। তুমি তো বলেই দিলে সারা নামে কোনো মেয়ে নেই তোমার। আর আমিও বলছি, আমি এতিম, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ভালো থেকো। সারা মাহিয়ার মামুনির সামনে গিয়ে দাঁড়িয়ে মাহিয়ার মামুনির সামনে কান্না করছে। তুমি কি বিশ্বাস করো আমি অপবিত্র? মামুনি সারাকে জড়িয়ে ধরে বলে, কোনো ফেরেশতা এসে বললেও আমি বিশ্বাস করব না। আমার সারা মামনি অপবিত্র। কখনো এই কথা বলিস না। সারা মামুনিকে ছাড়িয়ে সারার নাকফুল, বিয়ের আংটি, গলার চেন সব খুলে মামুনির হাতে দিয়ে বলে, এগুলোর উপর আমার আর কোনো অধিকার নেই, তাই ফিরিয়ে দিলাম। সারা মাহিরের কাছে গিয়ে বলে, মাহি, তুমি ভালো করে লেখাপড়া করো, কেমন? আসি আমি। মাহি সারাকে জড়িয়ে ধরলে সারা ছাড়িয়ে নিয়ে রুমে সবার দিকে একবার চোখ বুলিয়ে সারার পাপা মাথা নিচু করে বসে আছে। রিয়া আর খালার চোখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। মাহির আর মামা রেগে অন্যদিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিয়ে পা বাড়ায় অন্ধকার রাস্তার দিকে। সারার কষ্ট আজ আকাশ সমান। ওর ভালোবাসার মানুষ ওকে বিশ্বাস না করে সামান্য কয়েকটা ছবি দেখে ওকে এভাবে অবিশ্বাস করতে পারলো। সারার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি পড়তে শুরু করে। এতক্ষণ ওদের সামনে অনেক কষ্ট করে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে অন্ধকারে হেঁটে চলছে সারা। কোথায় এসেছে সারা তা অন্ধকারে বুঝতে পারছে না সারা। রাস্তার ওপাশে তাকিয়ে দেখে কিছু পথশিশু খাবার ভাগাভাগি করে খাচ্ছে। সারা এই মুহূর্তে মনে করে ওদের থেকে সুখী এই দুনিয়াতে কেউ নেই। সারা গুটি গুটি পায়ে ওদের পাশে গিয়ে বসে, ওদের ভালো মন্দ জিজ্ঞেস করে। সারা বুঝতে পারে ওদের অনেক যুদ্ধ করে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে আছে। সারা সবাই খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়লে সারা কালো মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের মাহিরের বলা কথাগুলো মনে করে ওর ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাতে শুরু করে। সারা শুধু এখন একটাই চিন্তা, ওর অনাগত সন্তানকে নিয়ে ওকে বাঁচতে হবে। সারার চোখে ঘুম নেই,
চারদিকে নিস্তব্ধতা। দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। সারা পাশে তাকিয়ে দেখে পথ শিশুদের মধ্যে কিছু ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। ওরা পাশের একটা কল থেকে অজু করে নিয়ে ছেলেরা পাশের মসজিদে চলে যায়, আর দুটো মেয়ে রাস্তার ফুটপাতে বসে নামাজ পড়তে শুরু করে। সারা চিন্তা করে, আল্লাহ যাদের না চাইতে সব দিয়েছে, তারা তাদের উগ্র জীবন ধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তারা আল্লাহ তাআলার কথা বোধহয় ভুলেই গেছে। আর ওদের মতো যারা অবহেলিত, দুবেলা ঠিক মতো খেতে পারে না, তারা ঠিকই আল্লাহ তাআলার ইবাদত করতে ভোলে না। সারা এসব ভাবনা বন্ধ করে পাশের কল থেকে অজু করে এসে ওখানের একটা মেয়ের কাছ থেকে একটা কাপড় নিয়ে ফুটপাতে বিছিয়ে নামাজ আদায় করে নেয়। সারা নামাজ পড়ে উঠে দেখে ওর কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। সারা 8টার দিকে একটা হোটেলে ওঠে। ফ্রেশ হয়ে একটু বেলা করে কলেজে যায় সারা। ওখান থেকে সব কাগজপত্র গুছিয়ে নেয় সারা। কলেজ থেকে বেরিয়ে শপিং মলে যায় সারা নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। কাল দুপুর থেকে একটা ড্রেস পরে আছে সারা। এরপর ব্যাংকে গিয়ে সারার স্কলারশিপের টাকা তুলে নেয়। 7 দিন পর সারা সব কাগজপত্র ঠিক করে ইউকের ফ্লাইটে বসে আছে। সারা ইচ্ছা করে রাজ আর মিথিলাকে ওর কথা জানায়নি, তাহলে ওরা কিছুতেই ওকে ওদের থেকে দূরে যেতে দেবে না। কিন্তু ওখানে থাকলে তো মাহিরের স্মৃতি ওকে বাঁচতে দেবে না। সারা ফ্লাইটে বসে নিজ ভাবনায় ব্যস্ত। ঘটনাচক্রে সারার পাশের সিটটা মাহিনের থাকে। মাহিন বড় মিশুক একটা ছেলে, যেখানেই যায় সেখানেই আপন করে নেয়। মাহিনী প্রথম সারার সাথে কথা বলতে শুরু করে। সারা শুধু হ্যাঁ হু না এসবের মধ্যেই উত্তর দিচ্ছে। মাহিন এইটুকু সময় নিজের জীবনের অর্ধেকে বেশি গল্প করে ফেলেছে। সারাও মাহিনের সাথে কথা বলে ভালো লাগে। সারা এয়ারপোর্টে সমস্ত ফর্মালিটি পূরণ করে বাইরে এসে দাঁড়িয়ে গাড়ির জন্য। হঠাৎ করে সারা চারদিকে অন্ধকার হতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সারা মাথা ঘুরে পড়ে যায়। একে তো প্রেগনেন্ট, তার উপরে 7 দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। শুরু কফি আর কিছু শুকনো খাবার ছিল। সারা জ্ঞান ফিরে দেখে ও একটা হসপিটালে বেঁধে শুয়ে আছে। সারা জানতে পারে মাহিন নামের ছেলেটা ওকে হসপিটালে নিয়ে এসেছে। সারা ওকে ধন্যবাদ জানাই ওকে এই অবস্থায় সাহায্য করার জন্য। মাহিন সারাকে দেখে বেশ বুঝতে পারে ও কোনো সুবিধা করছে না, হলে একটা মেয়ে এই অবস্থায় কখনো একা একা জার্নি করতো না। মাহিন সারাকে জিজ্ঞেস করলো। সারা এড়িয়ে যেতে চায়, কিন্তু মাহিনের জোড়াজুড়িতে আর পারে না। অবশেষে সারা মাহিনকে ওর জীবনের ঘটনা সবটাই খুলে বলে। মাহিন কি বলবে বুঝতে পারছে না। মাহিন সারাকে ওর সাথে ওর বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সারা কিছুতেই রাজি হয় না। মাহিন কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি যদি তোমার ভাই হতাম তাহলে কি আমার সাথে যেতে না? সারা শেষমেশ রাজি হয়। মাহিন সারাকে নিয়ে ওর বাড়িতে যায়। মাহিনের আর কোনো ভাই বোন না থাকায় সারাকে নিয়ে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে মাহিন। এর মধ্যে মাহিন ওর বাবা মাকে ডেকে পাঠায় ইউকেতে একটা সারপ্রাইজ দেবে বলে। ওরা এলে মাহিন ওর বাবা মাকে তাদের মেয়ে হিসাবে সারাকে উপহার দেয়। মাহিনের বাবা মার খুশি দেখিয়ে খেয়ে ওরা সবসময় চাইতো আল্লাহ যেন একটা মেয়ে সন্তান দেয়, কিন্তু তা আল্লাহ পূরণ করেনি। মাহিন সারার অতীত সম্পর্কে ওর বাবা মাকে বস বলে। ওদের এক কথায় অতীত ভুলে সারাকে নিয়ে সামনে এগিয়ে যাবে। সারাও খুশি নতুন বাবা মা ভাই পেয়ে। কিছুদিন পর সারা ইউকের একটা মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। মাহিন ওকে একটা নতুন সিম কার্ড কিনে দিয়েছে। সেটা ফোনে সেট করতে গিয়ে ফোন অন করে দেখে মাহি, যারা, আফরিন, আরাব এরা অনেক ফোন আর মেসেজ করেছে। না আছে ওর বাবা মা কোনো ফোন, না আছে মাহিনের কোনো ফোন। সারা একটা তার ছেলের হাসি দিয়ে পুরনো সিম কার্ডটা ভেঙে ফেলে। শুরু হয় সারার নতুন পথ চলা। প্রেগনেন্সির সময় মাহিন আর ওর মা সারা অনেক খেয়াল রেখেছে। রোদা রোদ্রি পৃথিবীতে আসে। সারা বেঁচে থাকার নতুন মাধ্যম খুঁজে পায়। দেখতে দেখতে পেরিয়ে যায় 5 বছর। সারা ইউকের নামকরা ডাক্তার হিসাবে কম বেশি সবাই চিনে।
এর মধ্যে আলাপ হয় হিয়ার সাথে, সারার অ্যাসিস্ট্যান্ট। মেয়েটা খুব ভালো, সারার মতো ওর ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছে। হিয়া প্রেগনেন্ট হলে ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যায়। হিয়া ওর মেয়েকে নিয়ে নতুন বাঁচতে শুরু করে। দিয়াকে ওর নানুর কাছে রেখে হিয়া সবার সাথে বাংলাদেশে আসে। সারা তো অগোছালো জীবনটাকে গুছিয়ে নিয়ে তো ভালোই ছিল, কি দরকার ছিল আর মাহিনের মুখোমুখি হওয়ার। সারা এসব ভেবে চিৎকার করে কেঁদে ওঠে। সারার কান্না শোনার মতো ওখানে কেউ নেই, চারদিকে নিস্তব্ধতা, শুধু প্রকৃতির সারা কান্নাগুলো উপভোগ করছে। বর্তমানে তুমি তো আমাকে বলেছিলে আমি যেন আমার জীবন থেকে চলে যাই, তাই তো গেছিলাম। তাহলে কেন তুমি এই খারাপ মেয়েটার জীবনে ফিরে আসতে চাইছো? রিয়া তখন বলল, তোমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, আর এদিকে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। আমি কার কথা বিশ্বাস করব বলতে পারো? ও আল্লাহ, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। সারার চোখ যায় পাশে রাখা ফোনটার দিকে। সারার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে 3:54 বাজে। তার পাশে কিছু নোটিফিকেশন চোখে পড়ে। তাতে দেখে মাহির, মাহিন, আরফিন, যারা, আরাফ, আরও কিছু অপরিচিত নাম্বার থেকে অগণিতবার ফোন এসেছে। কিছুদিন আগে মাহির সারার ফোন নাম্বার নিয়েছিল, রোদ আর রোদ্রিকে নিয়ে ঘুরেতে বের হয়েছিল, আসতে রাত হয়ে যাওয়ার কারণে। সারা এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সারা ফোনটা হাতে নিয়ে ক্লান্ত শরীরে উঠে দাঁড়ায়। রাস্তায় তেমন গাড়ি ঘোড়া না থাকায় সারা খুব জোরে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সারা গাড়ির পাশ দিয়ে একটা মাইক্রো চলে গেলে সারার গাড়ির গ্লাস খোলা থাকায় রাস্তার পাশের ধুলোবালি সারার চোখে ঢুকে যায়। সারা চোখে ভালোভাবে কিছুই দেখতে না পাওয়ায় সারা উল্টাপাল্টা ড্রাইভ করে। সারা কোনো মতে চোখ খুলে দেখে ওর গাড়ির দিকে একটা ট্রাক ধেয়ে আসছে। সারা কোনোভাবেই গাড়ি থামানোর চেষ্টা করছে। হঠাৎ একটা বিকট শব্দে পরিবেশ স্তব্ধ হয়ে যায়। সারা এক অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। বারবার রোদ্রি আর মাহিরের মুখটা ভেসে উঠছে সারার চোখের সামনে। চোখ খুলে রাখতে বড় কষ্ট হচ্ছে সারার। সারা আস্তে আস্তে চোখ বন্ধ করে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এদিকে মাহির অনেক কষ্টে রোদ্রিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রোদ্রি তো সারার বুকে মাথা না দিয়ে কখনো ঘুমায় না। রাত 12:30টায় অনুষ্ঠান শেষ হলে তখন সারার খোঁজ পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও সারাকে রিসোর্টের কোথাও পাওয়া যায়নি। আরাফ রিসেপশন থেকে জানতে পারে সারা গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছে। মাহির আর মাহিন আশেপাশে খোঁজ করে, কিন্তু সারার খোঁজ পায় না। এতক্ষণ সারার মামা পাপ্পা, ছোট মামা, ছোট পাপ্পা, মাহিরের মামুনি, বাবাই, মাহি, আরাফ, আরফিন, যারা, রাজ আর মিথিলার পরিবারের কিছু লোক ছিল। সবাই রিসোর্টের বাগানে বসে সারার জন্য চিন্তা করছিল। মাহির ওদের বুঝিয়ে ওদের রুমে পাঠিয়ে দেয়। মাহির আর মাহিন দুজনেই সারার অপেক্ষায়। রাজ আর মিথিলাকে সারার কথা বলেনি, কেউ আজ ওদের বাসর রাত বলে। মাহিন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দূর থেকে আজানের শব্দে মাহিন হকচকিয়ে ওঠে। মাহিন মাহিরের দিকে তাকিয়ে দেখে ও এখনো ফোনে ট্রাই করে যাচ্ছে। নামাজ পড়ে সবাই আবার বাগানে চলে আসে। কারো চোখেই ঘুম নেই। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিরা ডানা মিলে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আরাফ সারার ফোনে ট্রাই করে যাচ্ছে। ঘড়ির কাঁটা তখন 6:38 বাজে। আরাফের ফোনে একটা ফোন আসে। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের ফোনের দিকে তাকিয়ে আছে। আরাফের ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। সারার ফোন থেকে কল এসেছে। ফোন কানের কাছে নিয়ে হাসি মুখছে যেতে শুরু করে। আস্তে আস্তে কালো মেঘ এসে ভর করে আরাফের মুখে। ফোনের ওপাশের ব্যক্তি কথা শুনে সবাই ওকে প্রশ্ন করে যাচ্ছে, কে ফোন করেছে, কি হয়েছে? আরাফ নিচের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, আপুর গাড়ি কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানকার লোকেরা আপুকে আর ট্রাক ড্রাইভারকে হাসপাতালে ভর্তি করে। আপুর ফোন ওই লোকেরা পেয়ে হসপিটালের রিসেপশনে জমা দেয়।
রিসেপশন থেকে ফোন করে আমাকে জানায় আপুর অবস্থা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপু মাথার বাম পায়ে ডান হাতে খুব বাজে আঘাত পেয়ে আপু বাঁচবে কিনা তা ডাক্তার নিশ্চয়তা দিতে পারছে না। এ কথা শুনে সারার মামা চিৎকার করে কেঁদে ওঠে। মাহির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কেউ বিশ্বাস করতে পারছে না এই ঘটনা। মাহির আর মাহিন আলাপের কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে দৌড় লাগায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের করিডোরে কেউ পায়চারি করছে, টেনশনে আর কেউ এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। রাজ মিথিলাও ছুটে এসেছে সারার এই অবস্থা শুনে। ওরা একসাথে ছোট থেকে বড় হয়েছে, একজন আরেকজনের আত্মার সাথে মিশে আছে। মিথিলার চোখে পানি। রাজ মিথিলাকে বারবার শক্ত হাতে বলছে। কিছুক্ষণ পর ডাক্তার সারার কেবিন থেকে বেরিয়ে এলে সবাই ডাক্তারকে ঘিরে ফেলে উত্তেজিত হয়ে একটাই কথা জিজ্ঞেস করছে, সারা কেমন আছে? ডাক্তার সবাইকে শান্ত করে বলে, দেখুন, রোগীর বাম পা ডান হাতে খুব বাজেভাবে আঘাত পেয়েছে। মাথায় যে কাজগুলো ঢুকেছিল আমি কাজগুলো বের করে দিয়েছি, কিন্তু ওনার মাথায় বেশ কয়েকটি খুব ছোট ছোট কাঁচের টুকরো রয়ে গেছে। অপারেশন করে বের করতে হবে, কিন্তু আমাদের এখানে এ বিষয়ে অপারেশন করার মতো কোনো ভালো ডাক্তার নেই। আমার পরিচিত একজন ডাক্তার আছে ঢাকা মেডিকেলে, নাম ডাক্তার রিয়াজ। আমি ফোনে তার সাথে এই ব্যাপারে আলোচনা করেছি। তিনি বলেছেন রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে ট্রিটমেন্ট শুরু করাতে। এখন বাকিটা আপনাদের সিদ্ধান্ত। মাহির ওর বাবাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ফেরার ব্যবস্থা করতে। ওর বাবাও 2 ঘন্টার মধ্যে প্লেনের টিকিট বুক করে ফেলে। রাজ মিথিলা ডাক্তারের কাছ থেকে সবকিছু ভালোভাবে বুঝে নিয়েছে। সারার পাপা রিসোর্টে ফোন করে সবাইকে বলে দিয়েছে তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নিতে। বলেছে 2 ঘন্টা পর তাদের ফ্লাইট। মাহির ধীরে পায়ে সারার কেবিনে ঢোকে। সারার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, কেমন শান্তভাবে ঘুমিয়ে আছে। সারার মাথায় ব্যান্ডেজ করা, বাম পায়ে আর ডান হাতেও ব্যান্ডেজ করা। সারাকে এমনভাবে দেখতে মাহিরের মোটেও ভালো লাগছে না। মাহির আস্তে আস্তে গিয়ে সারার কপালে একটা চুমু দেয়। মাহিরের খুব ইচ্ছা করছে ওকে বুকের সাথে জড়িয়ে নিতে, কিন্তু এখন সারার এই অবস্থা তা করা যাবে না। এদিকে রিসোর্টের সবাই খুব তাড়াতাড়ি সব গুছিয়ে নিচ্ছে। রদ্রিকে মাহিরের মামুনি আর সারার মাম্মা সামলানোর চেষ্টা করছে। রোদ সামলানো গেলেও রদ্রিকে সামলানো যাচ্ছে না। মেয়েরা সাধারণত বাবার পাগল হয়, কিন্তু রদ্রি উল্টো, ওর মাম্মার পাগল। সারার মাম্মা অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখে রদ্রিকে বোঝাতে সক্ষম হন। আপাতত সারার পরিবার, মাহিরের পরিবার, মাহিন, রাজ আর মিথিলা এক ফ্লাইটে যাবে। টিকিটের সমস্যা হওয়ার কারণে রাজের পরিবার ও মিথিলার পরিবার সবাই পরের ফ্লাইটে আসবে। যারার সবাই এয়ারপোর্টে চলে এসেছে। হসপিটাল থেকে এখনও কেউ আসেনি। কিছুক্ষণের মধ্যে একটা অ্যাম্বুলেন্স এসে এয়ারপোর্টের সামনে দাঁড়ায়। সারাকে স্ক্রেচে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভাগ্যের কি পরিহাস, কক্সবাজার এসেছিল 2 সন্তানকে কোলে নিয়ে, আর যাচ্ছে জীবন্ত লাশ হয়ে। রোদ আর রদ্রি সামনে দিয়ে সারাকে নিয়ে যাওয়ার সময় ওরা দুজন মাম্মা বলে জোরে চিৎকার দেয়। ওদের চিৎকারে পুরো পরিবেশ নিস্তব্ধতা বিরাজ করে। রোদ আর রদ্রি ছিল যারা আর আরফিনের কোলে। ওরা কোনো মতে কোল থেকে নেমে ছোট ছোট পায়ে সারার স্কেচের পিছনে দৌড়ে যায়। এ দৃশ্য দেখে মাহিরের মামুনি আর সারার মাম্মা শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্না করে। মাহির নিজেকে শক্ত করে, রোদ আর রদ্রি বুকে জড়িয়ে ধরে। রোদ আর রদ্রি মাহিরকে ছাড়ানোর চেষ্টা করছে সারার কাছে যাবে বলে। রদ্রি মাহিরকে বলে, ও পাপা, বোন ঠিক বলছে, আমরা মাম্মার সাথে যাব। তোমাদের মামা ঘুমিয়ে পড়েছে, পরে গিয়ে অল্প ব্যথা পেয়েছে, কিন্তু চিন্তা করো না, তোমাদের মামা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন তোমরা দিদার নানুর কাছে থাকো, একদম দুষ্টুমি করবে না। রোদ আর রদ্রি মাথা নেড়ে ওদের দিদা আর নানুর কোলে উঠে বসে। নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। দুপুরে 1টার মধ্যে সারাকে হসপিটালে ভর্তি
থেকে শুরু করে সব পরীক্ষা নিরীক্ষা সব হয়ে যায়। অপারেশনের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 6টায়। এখনও অনেক সময় বাকি অপারেশনের। তাই মাহির আর মাহিন সবাইকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেয় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। রাজ আর মিথিলা যেহেতু ডাক্তার, তাই তারা অপারেশন থিয়েটারে থাকার অনুমতি পেয়েছে। মাহিন ওর বাবা মাকে সারার ব্যাপারে এখনই কিছু জানায়নি, অপারেশনের পর জানাবে বলে ঠিক করে। মাহিন মাহিরকে দেখে ভেবে পায় না যে মাহির সারাকে এত ভালোবাসে। সে কোনোদিনই সারাকে অবিশ্বাস করেছিল। সে কেন ওই দিন সারাকে অবিশ্বাস করেছিল? মাহির আইসিইউর দরজা কাচের সামনে দাঁড়িয়ে সারার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আপাতত আইসিইউতে যাওয়ার কারো অনুমতি নেই। কাজটুকু দিয়ে সারাকে দেখার চাহিদা পূরণ করছে মাহির। কি শান্ত মনেই ঘুমিয়ে আছে, না আছে কোনো চিন্তা, না আছে কোনো ঝামেলা। দেখে মনে হচ্ছে সারা কত বছর ধরে ঘুমায় না, আজ কি শান্তিতে ঘুমাচ্ছে। মাহির ও সারাকে মেনে নিতে পারছে না। আগেই তো ভালো ছিল, মাহির সবার কাছে ক্ষমা চাইলে সারা মাহিরকে কিছু কড়া কড়া কথা শুনে দিত, তবুও তো সারা তখন ওর সাথে কথা বলতো। কিন্তু এখন পুরুষ মানুষ নাকি কাঁদতে জানে না, কিন্তু মাহির সারার কিছু হলে ও নিজেই কেঁদে দেয়। সেই কখন থেকে মাহির দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাকে দেখে যাচ্ছে, না আছে কোনো ক্লান্তি, না আছে কোনো বিরক্তির ছাপ। মাহিন কিছুক্ষণ পর পর ডাক্তারের সাথে কথা বলে আসছে। মাহিন হিয়াকে ফোন করে ইমার্জেন্সি বাংলাদেশে ব্যাক করতে বলে। হিয়া ওর মামার বাড়ি থেকে একদিন পর ফিরে আসে, এ কথা সারাকে ফোনে বলে। সারা বলে সারার ইউকে ফিরতে কিছুদিন দেরি হবে, তার থেকে বরং হিয়া আগে ইউকে ফিরে যাক। ওর মেয়ে তো ছোট, এতদিন ওকে ছাড়া থাকবে কি করে। তাই হিয়া পরের দিন ইউকে ফিরে যায়। মাহিনও বলে ওর মেয়ে আর মাকে যেন সাথে করে নিয়ে আসে। আসরের আজান মাহিরের কানে আসে। মাহিরের তখন সারার কথা মনে পড়ে যায়। সারা একদিন মাহিরকে বলেছিল, নামাজ পড়ে মোনাজাতে পবিত্র মনে যদি কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার মনের ইচ্ছা পূরণ করে। সারা মাহিরের জীবন থেকে চলে গেলে মাহির আর কখনো নিয়মিত নামাজ পড়েনি। মাহিনকে বলে হসপিটাল থেকে বেরিয়ে যায় নামাজ পড়তে। মাহির মোনাজাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে সারার জন্য দোয়া প্রার্থনা করে। বিকালে 5টার পর একে একে সবাই আসতে শুরু করে, আর 1 ঘন্টা পর সারার অপারেশন। শুধু মাহিরের মামনি আর সারার মামা বাদে সবাই হসপিটালে চলে আসে। রোদা রদ্রিকে সামলে রাখার জন্য তারা দুজন আসেনি। মাহির ফোনে ওদের খোঁজখবর নিয়েছে। মাহির আর মাহিনের সারাদিনে কিছু খাওয়া হয়নি। কাছের মানুষের এমন অবস্থা দেখলে কারই বা খাওয়ার কথা মনে থাকে। সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় মাহিরের চোখে পানি আজ বাদ মানছে না। মাহির সারার কপালে একটা আলতো করে চুমু দেয়। সবার সামনে দিয়ে সারাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মাহির আর 1 মিনিটও ওখানে না দাঁড়িয়ে মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে যায়। মাহির একেবারে এশার নামাজ পড়ে হসপিটালে চলে আসে। এসে দেখে সারার অপারেশন এখনও চলছে। মাহিরের বড় ক্লান্ত লাগছে, পাশের সিটে বসে পড়ে। আজ এই দিনটার জন্য মাহির নিজেকেই দায়ী করছে। ওই দিন যদি সারাকে অবিশ্বাস না করতো, তাহলে আজ হয়তো এই সময় মাহির অফিস থেকে বাড়িতে আসতো, আর রোদ্রি সারাদিন কি দুষ্টমি করছে তা মাহিরকে বলতো। সারা এসে তারা দিয়ে মাহিরকে ফ্রেশ হতে পাঠাতো। এসব চিন্তা করে মাহির দীর্ঘশ্বাস ফেলে। ঘড়ির কাঁটায় 9টা 27 বাজে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার রিয়াজ বেরিয়ে এলে তার পিছন পিছন রাজার মিথিলাও বেরিয়ে আসে। সবাই অস্থির মনে উত্তেজিত হয়ে একই প্রশ্ন, সারা কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে? ডাক্তার এতক্ষণ গম্ভীর হয়েছিল। তিনি এত প্রশ্ন শুনে এক চিলতেই হেসে উত্তর দেয়, চিন্তার কারণ নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে। কাল সকালে ওনার জ্ঞান ফিরবে। খেয়াল রাখবেন উনি যেন উত্তেজিত হয়ে না পড়ে। হাত পা ঠিক হতে 3 মাসের মতো সময় লাগবে। ওনাকে টেনশন ফ্রি রাখার দায়িত্ব আপনাদের। ওনার 15 দিন পর বাড়িতে নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে।
যারা ফোন করে বাড়িতে এই খবর জানিয়ে দেয়। কিছুক্ষণ পর সারাকে কেবিনে দেওয়া হয়। যারা আর আরফিন মাহিনকে জোর করে হসপিটালের পাশে রেস্টুরেন্টে নিয়ে যায় কিছু খাওয়ানোর জন্য। ওরা হালকা কিছু খেয়ে নিয়ে আবার হসপিটালে চলে আসে। মাহির সবাইকে বাড়ি চলে যেতে বলে। হসপিটালে মাহির আর মাহিন থাকবে রাতে। মাহিরের কথা শুনেই সবাই চলে যায়। এর মধ্যে মাহির আর মাহিনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সাধারণত মাহিন আর মাহির সারার কেবিনে থাকা সোফায় কাটিয়ে দেয়। ফজরের আজান দিলে মাহিনকে বলে মাহির মসজিদে চলে যায়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্ব দিক থেকে সূর্য সবে উঁকি দিতে শুরু করেছে। এক ফালি রোদ এসে কাঁচের জানালা ভেদ করে সারার চোখে পড়ে। পিট পিট করে সারার চোখ খোলার চেষ্টা করছে। মাহিন সারাকে কি জানি বলছে, সারা বুঝতে পারছে না। ঘুমের কারণে সারার চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে। সারা আবার চোখ বন্ধ করে ফেলে। মাহিন দ্রুত গিয়ে ডাক্তারকে ডেকে আনে। সারাকে চেক করে ডাক্তার বলে সারার জ্ঞান ফিরেছে। কড়া মেডিসিনের কারণে সারা ঘুমিয়ে আছে। 1 বা 1.5 ঘন্টা পর সারা ঘুম থেকে উঠে যাবে। মাহিন খুশি হয়ে ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে মাহিরকে ফোন করে তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে। মাহির হসপিটালে এলে মাহিন মাহিরকে সারার খবর দেয়। মাহির সারা রাত ধরে কিছুক্ষণ নিঃশব্দ কান্না করতে থাকে। এরপর বাড়ির সবাইকে সারার খবর জানায়। মাহির এখন সবাইকে আসতে বারণ করে, কারণ সারা এখনো ঘুমিয়ে আছে। তার চেয়ে বরং তারা বিকালে আসুক সারার সাথে দেখা করতে। মাহিরের কথায় আর কেউ আপত্তি করেনি। 2 ঘন্টা পর সারা ঘুম থেকে উঠে পড়ে। মাহির সারাকে উঠতে দেখে কেবিন থেকে বেরিয়ে যায়। মাহিন সারার কাছে এসে কথা বলতে শুরু করে। আপু, এখন তোর কেমন লাগতেছে? সারা আস্তে আস্তে ঠোঁট নেড়ে হালকা আওয়াজ করে বলে যে তার ভালো লাগছে, কিন্তু রোদ্রি কোথায় তাও জিজ্ঞেস করে সারা। মাহিন একটু হাসে। সবার কথা শুনে ভালো করে কথা বলতে পারছে না, অথচ প্রথমেই তার সন্তানদের কথা জিজ্ঞেস করছে। পৃথিবীর সব মায়েরা বোধহয় এমন। মাহিন সারার হাত আলতো করে ধরে বলে, চিন্তা করিস না, ওরা ভালো আছে। মাহিনের কথা শুনে সারার মুখে একটু হাসি ফুটে তুলে বলে, ওদের একটু আমার কাছে নিয়ে আয়, ওরা তো আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। তুই এখন ঘুমা, আমি দুপুরে পর ওদের নিয়ে আসবো। সারা মাহিনের সাথে টুকিটাকি কথা বলতে বলতে আবার ঘুমিয়ে পড়ে। মাহির দরজার আড়াল থেকে সারাকে দেখছিল, কিন্তু সারা কি কথা বলছে তা শুনতে পায়নি। দুপুরে নার্স সারাকে খাবার খাইয়ে আর মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। পরন্ত বিকালে সবাই আসে সারার সাথে দেখা করতে, সাথে রোদ আর রোদ্রিকে নিয়ে আসে। সারা ঘুম থেকে উঠে দেখে 2 পরিবারের সবাই এবং রাজা আর মিথিলাও এসেছে ওর সাথে দেখা করতে। সারা সবার সাথে অল্প অল্প কথা বললেও ওর মামার কোনো কথা বলেনি। সারা তাকিয়ে দেখে মাইনের কোলে রোদ আর রোদ্রি করুণ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে আছে। সারা ওদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে মাহিনকে ইশারা করে ওদের নিয়ে আসে কাছে আসার জন্য। সারা আস্তে করে বলে, ওদের আমার কাছে দে। তোর যে অবস্থা, তাদের তো ব্যথা পাবি। কিছু হবে না, ওরা আমার কলিজা, ওদের কাছে পেলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। মাহিন আর কিছু বলেনি। সারা বাম হাত দিয়ে রোদ আর রোদ্রিকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে। রোদ আর রোদ্রিও মামার বুকে চুপ করে শুয়ে আছে। সবাই ওদের 3 জনের দিকে তাকিয়ে আছে। এখন সারা দেখে কেউ বলবে না সারা অসুস্থ। 3 জন কি শান্তিতে চোখ বুজে আছে। মাম্মা, তুমি ব্যথা পেয়েছো কি করলে? পড়ে গিয়ে বাবা। আমরা ব্যথা পেলে তুমি যেভাবে আমাদের ব্যথা ভালো করে দাও, আমরাও তেমন করবো মাম্মা। সারা ওদের মাথায় চুমু দিয়ে মাথা নেড়ে সম্মতি জানায়। রোদ আর রোদ্রি সারার বুক থেকে উঠে সারার মাথায় হাত পায়ের ব্যান্ডেজে অনেকগুলো চুমু দিয়ে আবার সারার বুকে মাথা রেখে রোদ বলে, এবার তোমার ব্যথা ভালো হয়ে যাবে মাম্মা। আমার সোনা পাখিরা আমার কাছে থাকলে আমি এমনিতেই ভালো হয়ে যাব। অনেক হয়েছে আমাদের আলাপ। রোদ আর রোদ্রি, এবার ডেরের কাছে আসো, মাম্মা অসুস্থ। মাহিন কথা শুনে রোদ মাহিনের কাছে চলে যায়।
কিন্তু রোদ্রি সারার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রোদ্রি, চলে এসে এবার। না, আমি মাম্মার কাছে থাকবো। ও মাম্মা, তুমি কিছু বলো না। বলছি শোনা, ভাই তুই ভালো করেই জানিস রোদ্দুরি আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। এখন আমার কাছে থাক, ও ঘুমিয়ে গেলে তখন নিয়ে যাস। কিন্তু আমার ঠিক আছে, আর ওরা আমার কাছে থাকলে আমি বেশি ভালো থাকি। মাহিন আর কিছু বলে না। সারা বাম হাত দিয়ে রোদ্রিকে হালকা করে জড়িয়ে ধরে। রোদ্রি সারার বুকে মাথা রেখে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর রোদ্রি ঘুমিয়ে গেলে আরাফ এসে রোদ্রিকে নিয়ে যায়। মাহিন জোর করে মাহিরকে বাড়ি পাঠায় ফ্রেশ হয়ে আসার জন্য। মাহিন সারাকে মাহিরের একদিনের পাগলামির সম্পর্কে সবকিছু বলে। সারা একদিক থেকে ভালো লাগে যে মাহির এখনো সারাকে ভালোবাসে, আবার অন্যদিক থেকে রিয়া কথাগুলো মনে পড়ে। কিন্তু সারা ঠিকই বুঝতে পারে কোথাও না কোথাও একটা বড় ঘাপলা আছে। এখন শুধু সময়ের অপেক্ষা সব ভুল বোঝাবুঝি ঠিক করে নেওয়ার। মাহির রাতে হসপিটালে এসে মাহিনকে ওর বাড়িতে পাঠিয়ে দেয় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। মাহিনের শরীর ক্লান্ত থাকায় ও চলে যায়। রাতে নার্স সারাকে খাবার মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে চলে যায়। সারা ঘুমিয়ে পড়লে মাহির সারার কেবিনে ঢোকে। মাহির সারার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে। মাহির এখন আল্লাহ তাআলার কাছে মোনাজাতে একটা কথাই বলে, সারা সুস্থ হয়ে উঠলে ও যে সিদ্ধান্ত নেবে তাতেই মাহির বাধা দিবে না। মাহির সারার হাত বুকের সাথে চেপে অনেকক্ষণ নিঃশব্দে কান্না করে। সারা সকালে ঘুমের মধ্যে অনুভব করে তার চিরচেনা মানুষ তার খুব কাছে আছে। পিটপিট করে তাকিয়ে দেখে কে যেন সারার বুকের উপর ঘুমিয়ে আছে। নিঃশ্বাসে তার ভালোবাসার মানুষের কথা জানান দিচ্ছে। চিরচেনা ঘ্রাণ সারাকে পাগল করে দিচ্ছে। সারার এখন আর বুঝতে বাকি নেই যে মানুষটাকে। সারার খুব ইচ্ছে করছে মায়েরকে কাছে টেনে নিতে, কিন্তু কোথাও কিছু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। মাহির নড়াচড়া শুরু করলে সারা আবার চোখ বন্ধ করে নেয়। মাহির ঘুম থেকে উঠে দেখে মাহির সারার বুকের উপর ঘুমিয়েছিল। সকালে নামাজ পড়ে এসে সারার পাশে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার টেরও পায়নি। মাহির সারার দুই গালে হাত দিয়ে সারার কপালে ও ঠোঁট ছোঁয়ায়। সারা ভালো করেই বুঝতে পারে মাহিরের এই ছোঁয়ার কোনো অপবিত্রতা নেই। প্রথম ভালোবাসার স্পর্শের মতো সারার মধ্যে অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। এভাবেই রাগ অভিমানের মধ্যে কেটে যায় 15 দিন। এই 15 দিনে মাহির সারার সামনে আসলেও কোনো কথা বলেনি। এই 15 দিনে কম বেশি সবাই সারাকে প্রতিদিন এসে দেখে যেত। সবার সাথে কথা বললেও সারার মাম্মার সাথে সারা কথা বলতো না। একদিন সন্ধ্যার পর চৌধুরী বাড়ির সবাই সারার কেবিনে ছিল। তখন মাহিনের বাবা মাকে নিয়ে কেবিনে ঢোকে। মাহিনের মা তো সারাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে। সারা তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। মাহিনের বাবা মা মাহিনকে আচ্ছা করে বকে দেয় সারার কথা তাদের আগে জানানি দেওয়ার জন্য। মাহিনের বাবা মা সারার পরিবারের সবার সাথে কথা বলে। যারার কথাবার্তা আচরণ মাহিনের মায়ের খুব পছন্দ হয়। মনে মনে ঠিক করে রাখে সারা সুস্থ হলে যারা আর মাহিনের বিষয়ে কথা বলবে। কিন্তু তিনি তো জানে না মাহিন ইতিমধ্যে যারার প্রেমে পড়ে গেছে। কিন্তু যারা মাহিনকে পাত্তা দেয় না। মাহিনের পুরো নাম যেহেতু মাহিন মির্জা, তাই যারা মাহিনকে মাহিন মির্জাপুর বলে ডাকে। প্রতিদিন বিকালে রোদা রোদ্রি এসে ওর মাম্মার সাথে দেখা করে, আর সারা ওদের মন ভরে আদর করে। সারার অ্যাসিস্ট্যান্ট হিয়া ওর মা ও মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে এসেছে। মাহির ওদের নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। হিয়াই সারার খেয়াল রাখছে। রাজ মিথিলার বৌভাত আর হানিমুন সারার কারণে হয়নি বলে সারা ওদের সরি বলতে গেলে রাজ আর মিথিলা ওকে খুব করে বকে দেয়। আজ সারা বাড়ি ফিরবে না, মির্জা বাড়ি না, চৌধুরী বাড়ি যাবে, সারা খান বাড়ি। মাহিরের বোন মাহি সারাকে অনুরোধ করেছে সারা যে কয়দিন পুরোপুরি সুস্থ না হচ্ছে অন্তত সে কয়দিন সারা খান বাড়িতে থাকুক। সারা কেমন না করতে গিয়েও না করতে পারেনি। সারা সম্মতি জানায় সারা যাবে। খান বাড়িতে যেন আজ কোনো উৎসব লেগেছে।
লাগারই কথা। আজ কত বছর পর খানবাড়ির গৃহলক্ষ্মী আবার বাড়িতে ফিরেছে। খানবাড়িকে বধূর বেশে সাজিয়ে তুলেছে নীলিমা খান। তার স্বামী সোহান খান ও কোনো অংশে কম যান না। সারার জন্য পুরো শপিং মল তুলে এনেছেন। সারার মামা, ছোট মামা, মামনি, মাহিনের মা সবাই মিলে সারার পছন্দের খাবার রান্না করেছে। মাহি, যারা, আরফিন এরা রোদ্রিকে নিয়ে গিয়ে সামলাতে হিমশিম খাচ্ছে। এই কয়েকজনে মিলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। মাহিনের বাবা, সারার পাপ্পা, ছোট পাপ্পা এরা বাগানে চেয়ার পেতে গল্প করছে। মাহিন, আরাফ, হিয়া এরা গেছে সারাকে আনতে। হিয়া হুইল চেয়ারে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মাহির তা মানতে নারাজ। মাহির সবাইকে অবাক করে দিয়ে সারাকে কোলে তুলে নেয়। এতে সারা চরম অবাক হয়, তাও মাহিরকে কিছু বলে না। সারা বাম হাত দিয়ে মাহিরের শার্ট খামচে ধরে থাকে। মাহির সারার দিকে নজর না দিয়ে সারাকে গাড়ির সিটে ভালো করে বসিয়ে দেয়। গাড়ি খানবাড়ির গেট দিয়ে ঢুকতে ঢুকতে দেখে সারা আজ বাড়িটা খুব সুন্দর করে সাজানো। গাড়ির শব্দ শুনে সবাই বাড়ির বাইরে হাজির হয়। মাহির গাড়ি থেকে নেমে আবার সারাকে কোলে তুলে নেয়। তা দেখে রোদ্রি হাততালি দিতে দিতে বলে, কি মজা পাপ্পা মামাকে কোলে নিতে। ওদের কাছে এটা দেখে সবার মুখে একটা তৃপ্তির হাসি দেয়। সারা মাহির দরজার কাছে এলে সবাই ওদের থামিয়ে দেয়। মাহির ভ্রুকুচকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই দেখে ওর মামনি পরনডালা জাতীয় কিছু নিয়ে এগিয়ে এসেছে ওদের দিকে। ওরা কিছু বলবে তার আগেই মামনি বলে, আজ এত বছর পর আমার বাড়ির খুশি, আমার বাড়ির ভালো থাকার মাধ্যম, আমার বাড়ির গৃহলক্ষ্মী আবার ফিরে এসেছে। তাকে কি এমনি এমনি বাড়িতে ঢুকতে দিতে পারি? আমি বধূবরণ করে আমার গৃহলক্ষ্মীকে ঘরে তুলবো, তাই এত আয়োজন। সবার খুশির কারণে সারা আজ কিছু বলেনি, আবার বরণ করে সারাকে ঘরে তোলে। মাহির সারাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। আজ কত বছর পর সারা আবার তার চিরচেনা সেই ঘরে। কত ভালো লাগা, কত ভালোবাসার স্মৃতি বিজড়িত হয়ে আছে এই ঘরে। সারা অভিমান করলে মাহির সারাকে জড়িয়ে ধরে, বা ফুচকা না হয় আইসক্রিম এনে সারার অভিমান ভাঙাতে। এসব কথা ভেবেই সারার ঠোঁটের কোণে এক চিলতি হাসি ফুটে ওঠে। তা মাহিরের চোখ এড়ায় না। মাহির সারাকে আস্তে করে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুম থেকে এক বালতি পানি আর একটা তোয়ালে নিয়ে আসে। তোয়ালের এক কোণা ভিজিয়ে ভালো লাগে সারার মুখ, বাম হাত ডান পায়ে মুছে দেয়। সারা শুধু মাহিরের কর্মকাণ্ডগুলোতে লক্ষ্য করে যাচ্ছে। মাহির মুখে কিছু না বলে ওর কাজ চালিয়ে যাচ্ছে। তোয়ালের শুকনো জায়গা থেকে আবার সারার মুখ মুছে দিয়ে বালতি আর তোয়ালে নিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। মাহির ফ্রেশ হয়ে ওর জামা কাপড় বদলে নিয়ে সোফায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সারা চোখ বন্ধ হয়ে আসছে। কড়া মেডিসিনের কারণে সারা ঘুমে ডুলছে। মাহির সারাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে নেমে যায়। মাহির এখন আগের মতো করে কারোর সাথে কথা বলে না, সবসময় নিজেকে একা রাখার চেষ্টা করে। দুপুরের দিকে সবার ঘুম ভেঙে যায়। হিয়া সারার রুমে এসেছে সারার খাবার আগের মেডিসিন দিতে। সারা হিয়াকে নিজের কাছে ডেকে বলে, হিয়া, তুমি জানো আমি সুস্থ হতে কমপক্ষে 3 মাস সময় লাগবে, আর হসপিটালে জয়েন করতে করতে আরও 1 মাস, মোট 4 মাস। তুমি তোমার ক্যারিয়ার থেকে 4 মাস নষ্ট করবে কেন? তার থেকে বরং তুমি ইউকে ফিরে যাও, অন্য কোনো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করো। ম্যাম, আপনি আমাকে এক মুহূর্তে পর করে দিলেন। না, তা কেন? আমি তো তোমার ক্যারিয়ারের কথা চিন্তা করে বলছি। আমার ভালোবাসার মানুষ যখন আমাকে ছেড়ে যায়, তখন দিয়ে আমার গর্ভে দুঃখের অথই সাগর থেকে আপনি আমাকে টেনে তুলেছেন। আজ আপনার এই অবস্থায় আমি কিনা ক্যারিয়ার নিয়ে ভাববো? রোদ আর রোদ্রি থেকে কখনো দিয়াকে আলাদা চোখে দেখেনি। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার এই কথা রাখতে পারবো না ম্যাম। পাগলি বোন আমার, কান্না করিস কেন? আমি আর কখনো আমার থেকে আলাদা করতে চাইবো না। আজ থেকে আমি তোর বড় বোন। এখন থেকে তুই আমাকে আপু বলে ডাকবি। কি ডাকবি তো? কান্নার মাঝে হাসি ফুটিয়ে তুলে সারাকে জড়িয়ে ধরে বলে, আমি তো প্রথম থেকেই আপনাকে আমার বড় বোন মেনে এসেছি,
তাহলে আপনি বলছিস কেন? তুই থেকে অথবা তুমি করে বলবি, ঠিক আছে? হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। হিয়া কিছুক্ষণ থেকে পড়ে চলে যায়। রৌদ্রি আসে সারার কাছে। এখন পর্যন্ত ওর মাম্মার সাথে কথা বলতে পারেনি। রৌদ্রির পিছন পিছন রোদও আসে সারার কাছে। মাহির খাবার নিয়ে আসে সারাকে খাওয়াবে বলে। রৌদ্রি বায়না ধরে মাহির ওদের তিনজনকে একসাথে খাইয়ে দিতে হবে। সারা ইশারায় মাহিরকে খাইয়ে দিতে বলে। মাহির রোদ আর রৌদ্রিকে খাইয়ে দিলে রোদ বলে, খুব মজার খাবার পাপা। তাই বাবা? ও আচ্ছা খাও। পাপা, তুমি তো আমাদেরকে খাইয়ে দিচ্ছ, তুমি খাবে না? না মা, তোমরা খাও। কেন? খেয়ে নেও না, অন্তত ওদের মুখের দিকে তাকিয়ে। মাহির খুব খুশি। সারা আজ ওর সাথে কথা বলেছে আর তুমি করে বলেছে। মাহির ওদের খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। রাতে মিথিলা আর রাজের বাড়ির সবাই খানবাড়িতে আমন্ত্রিত ছিল। সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে। সারাকে মাহির সোফায় বসিয়ে রেখেছে। রোদ, রৌদ্রি, দিয়া, যারা, আরফিন, মাহি এরা লুকোচুরি খেলছে। রাজ আর মিথিলা দুজন দুজনকে খোঁচা মেরে কথা বলছে। সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত। সারা চারদিকে চোখ বোলায়। আজ সবাই কত খুশি। সারার হঠাৎ চোখে পড়ে ওর মাম্মার দিকে। উনি সবার সাথে কথা বলছেন ঠিকই, কিন্তু তার মধ্যে একটা জড়তা কাজ করছে। সারার দৃষ্টির অগোচরে তিনি সরু দৃষ্টিতে সারার দিকে তাকায়। সারার যে পাহাড় সমান অভিমান জমে আছে ওর মাম্মার প্রতি, সারা রাজ আর মিথিলার হাতে একটা খাম এগিয়ে দেয়। ওরা কিছু জিজ্ঞেস করবে তার আগেই সারা বলে। সারা কি বলে জানতে হলে আমাদের অবশ্যই পরবর্তী সিজনটি দেখতে হবে। সিজন 3 দেখতে এবং নতুন নতুন ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গল্প বলে মনের কথা, তাই সবসময় ভালোবাসার গল্প শুনতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন এই কামনাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।